হ্যালো গাইস, আজকে আবার প্রায় এক সপ্তাহ পরে ফিরে আসলাম আমি মিম তাবাসসুম। আর আজকের লাইভের টপিকটা হচ্ছে ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিন। আজকে অ্যাকচুয়ালি আমি না সকালে চিন্তা করছিলাম যে আজকে তো সাজগোজে আমার লাইভ করার কথা, সো কি টপিকে লাইভ করব। সো আমি অ্যাকচুয়ালি আমাদের যে ইনসাইডার গ্রুপটা আছে সাজগোজ ইনসাইডার, ওখানে অ্যাকচুয়ালি আমি আস্ক করলাম যারা ওখানের মেম্বার যে আপনারা অ্যাকচুয়ালি এখন কি সমস্যাটা সবচেয়ে বেশি ভুগছেন। সো ওখান থেকে আমি যে ফিডব্যাকটা পেলাম সেটা হচ্ছে যে আপু এখন তো সিজন চেঞ্জ হচ্ছে, সকালবেলায় প্রচন্ড গরম থাকে, দুপুরে গরমটা আরো বাড়ে, এতটাই গরম থাকে যে রোদে যাওয়া যায় না। আবার রাতের বেলায় খুব ড্রাই আবহাওয়া হয়ে যায়, আবার ভোরবেলার দিকে প্রচন্ড ঠান্ডা পড়ে। এ ধরনের যে ওয়েদার চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে, সামার আসছে, সো এই ওয়েদার চেঞ্জের টাইমটায় আমাদের স্কিনটা কিন্তু প্রচন্ড রাফ হয়ে যাচ্ছে এবং ডাল ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। অনেকের দেখা যাচ্ছে অয়েলি স্কিন, যাদের স্কিনটা অয়েলি হওয়া সত্ত্বেও স্কিন রাফ হয়ে যাচ্ছে এবং স্কিন থেকে চামড়া উঠছে, ড্রাই চামড়ার প্যাচ উঠছে, ড্রাই প্যাচেস ক্রিয়েটেড হচ্ছে। সো এই সিজন চেঞ্জের টাইমে এই ডিহাইড্রেটেড যে স্কিনের প্রবলেমটা আমরা ফেস করছি, এর জন্য কি করা যায়। সো অনেকেই কোশ্চেন করছেন, আমি সবার কোশ্চেন একত্রে বলে দিলাম। এই যে কোশ্চেনটা আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিজন চেঞ্জের কারণে যে স্কিনের ডিহাইড্রেশন এবং রাফ স্কিন, ডাল স্কিন, এর জন্য স্কিন কেয়ার কি কি চেঞ্জ আনা যায়, এই সিজন চেঞ্জটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, লাইফস্টাইলে কি কি চেঞ্জ আনা যায় এবং কোন প্রোডাক্টগুলো আপনার এই স্কিনের প্রবলেমটার জন্য সবচেয়ে ভালো হবে, এটাই অ্যাকচুয়ালি আমাদের লাইভের টপিক। সো আমি দেখি অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে কজন আছেন। বেশ কয়েকজন আমাদের সঙ্গে আছেন। আই থিঙ্ক যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি এটা সবারই কাজে লাগবে, কারণ ছেলে মেয়ে নির্বিশেষে সবারই দেখা যাচ্ছে এই সময়টায় স্কিনটা প্রচন্ড ডিহাইড্রেটেড হচ্ছে। আপনি যখন আপনার নাকের পাশে বা গালে হাত দিবেন, আপনি দেখবেন স্কিনটা খুব রাফ হয়ে আছে, খসখসে লাগছে। মানে উইন্টারে যে বা সামার যে আপনার স্মুথ স্কিনটা থাকে সেটা আর এখন থাকছে না, কারণ ওই যে সিজন চেঞ্জ, হঠাৎ করে এনভায়রনমেন্টটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে। এ কারণে আপনার স্কিনটা যতটুকু পানি তার ধরে রাখার কথা ছিল ওটা ধরে রাখতে পারছে না। আপনি খুব হেভি ক্রিম ইউজ করে দেখবেন, তেমন একটা কাজ হবে না, কারণ হাইড্রেশন এবং ক্রিম দুটো অ্যাকচুয়ালি ডিফারেন্ট জিনিস। এই টপিকটা নিয়ে আজকে যেহেতু আমরা কথা বলছি, সো অবশ্যই চেষ্টা করবেন লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখতে, এবং চাইলে এটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারেন যেন তারাও এই সুবিধাটা পায়। আরেকটা যেটা কথা শুরুতেই বলে দিচ্ছি, যেহেতু আমি আজকের লাইভের টপিকটা অ্যাকচুয়ালি পেয়েছি সাজগোজ ইনসাইডার গ্রুপ থেকে, সো আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কিন্তু আমাদের লাইভে কোন টপিক নিয়ে কথা বলতে দেখতে চান, এটা কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করে ইনবক্সে বা আমাদের ইনসাইডার গ্রুপে জানাতে পারেন। সো অবশ্যই এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন। ওকে, আমরা যখনই আপনাদের এই সাজেশনগুলো দেখব, আমরা কিন্তু প্রচুর আপনাদেরকে মানে ইম্পর্টেন্স দেই, কারণ আপনাদের প্রবলেমগুলো নিয়েই কিন্তু আমরা কথা বলি। অলরেডি আমাদেরকে একজন কোশ্চেন করেছেন যে মিলার প্রবলেমের জন্য কি ইউজ করব। মিলার প্রবলেমটা অ্যাকচুয়ালি এখন এই সময় অনেকের হচ্ছে। আমাদের যে ফার্মাসিস্ট আছেন সাফা জাহাঙ্গীর, ওর একটা ভিডিওতে ও মিলিয়া নিয়ে অনেক কথা বলেছে। আজকে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা যদি আমি বলতে চাই যে মিলিয়া প্রবলেমের জন্য অ্যাকচুয়ালি হাইড্রেশন যে দেয় এ ধরনের প্রোডাক্ট দরকার। প্রচুর পরিমাণে হেভি ক্রিম এগুলো থেকে অ্যাভয়েড করে চলতে হবে। বিএইচি স্কিনের জন্য খুব ভালো কাজ করে। যদি আপনার মিলিয়া প্রবলেম থাকে তবে অ্যাকচুয়ালি দ্য অর্ডিনারি যে স্যালিসিলিক অ্যাসিড সলিউশন 2% আছে, এটা যদি আপনি সপ্তাহে 3 দিন ইউজ করেন, রাতে বেলা 3 দিন ফেসটা ক্লিন করবেন, ফেস ওয়াশের পরে আপনি দ্য অর্ডিনারি স্যালিসিলিক অ্যাসিডটা ইউজ করবেন, জাস্ট 3 ড্রপ, 2 থেকে 3 ড্রপ, এর বেশি লাগবে না। সপ্তাহে 3 দিন ইউজ করবেন রাতে বেলা। এতে কি হবে, আপনার মিলিয়াগুলো যে পোরগুলো বন্ধ হয়ে গেছে, পোর বন্ধ হয়েই তো মিলিয়াগুলো তৈরি হয়, তাই না? ওই পোরগুলো থেকে পোরগুলো ওপেন হয়, পোরগুলোর ভিতরে যে ডার্ট জমে মিলিয়া তৈরি হয়েছে ওই মিলিয়াটা ক্লিন হয়ে যাবে। সো দ্য অর্ডিনারি স্যালিসিলিক অ্যাসিড 2% মিলিয়ার ক্ষেত্রে বেশ ভালো ওয়ার্ক করে। আপনারা যারা মিলিয়া প্রবলেমে ভুগছেন, হেভি ক্রিম ইউজ করে বা পেট্রোলিয়াম জেলি যারা ফেসে ইউজ করে মিলিয়া তৈরি করেছেন, তার মিলিয়াগুলোকে খোঁচাখুচি করবে না। খোঁচাখুচি করে এক্সট্রাক্ট করার চেষ্টা করে কিন্তু মিলিয়া দূর করা যায় না, এতে আরো ডিপ উইন্ডেড তৈরি হয়। সো আপনারা স্যালিসিলিক অ্যাসিডে বিশ্বাস করুন, স্যালিসিলিক অ্যাসিডটা সবচেয়ে ভালো ওয়ার্ক করবে। তাজরিন ফাতিমা আপু আমাদের আজকে টপিক কোশ্চেন করেছেন যে সিজন চেঞ্জ হয়ে পুরো মুখে দাগ পড়ে গেছে, স্কিন ড্রাই, অ্যাকনে প্রন। এই সিজন চেঞ্জের সময় না ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক সবারই স্কিনের উপরে বেশ বড় একটা ইফেক্ট পড়ে। এই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা আজকে কথা বলবো।
শাহানা আপু কোশ্চেন করেছেন, আমার মেয়ের বয়স 14, ওর মিলিয়া সমস্যা, কোন ক্রিম ব্যবহার করব? এখন সে জনসন ব্যবহার করছে। আই থিঙ্ক আপু আপনার মেয়ের জন্য জনসনটা একটু হেভি হয়ে যাচ্ছে। 14 বছর বয়সে তো অনেক অয়েল প্রডিউস হয়। আপনি জনসনকে ইউজ না করতে বলে, ওর যদি স্কিন ড্রাই হয় তাহলে আমি বলবো ওকে সাজেস্ট করুন ইনিসফ্রির যে গ্রিন টি স্কিন EX আছে। এটা অ্যাকচুয়ালি একটা টোনার বেসড একটা এসেন্স যেটাকে বলা যায়। এটা অ্যাকচুয়ালি টোনার না, আবার এসেন্সও না, টোনার টাইপের এসেন্স। এটা একটু থিক। এটা যদি ফেসে 2 থেকে 3টা লেয়ার সে দেয় তাহলে হচ্ছে সে খুব লাইট একটা হাইড্রেশন পাবে, বা ওর স্কিনের যে পোরগুলো আছে পোরগুলো কিন্তু ব্লক হচ্ছে না। তার মানে মিলিয়া তৈরি হবে না, বাট ওর স্কিনটা হাইড্রেটেড থাকবে। সো হেভি ক্রিম থেকে এখন সরে যেতে হবে, হাইড্রেটিং প্রোডাক্টে চলে আসতে হবে, যেগুলো স্কিনে পানি দিচ্ছে, যেগুলো স্কিনের উপর একটা লেয়ার ক্রিয়েট করে ফেলছে না। এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কিছুক্ষণ পর কথা বলবো। বেশ অনেকজন আমাদের সঙ্গে জয়েন করেছেন। সো আই থিঙ্ক আমি শুরু করতে পারি আজকের আমাদের যে টপিকটা, যে সিজন চেঞ্জ হচ্ছে। সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, খুব ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। একই সঙ্গে আবার যাদের অয়েলি স্কিন তাদের প্রচুর অয়েলও প্রডিউস হচ্ছে, বাট স্কিনের রাফনেসটা কমছে না। সো এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি? আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে আমি ডিটক্স ওয়াটার নিয়ে বসেছি। এটা হচ্ছে সাজগোজ অ্যাকচুয়ালি আপনাদের জন্য আজকে একটা রেসিপি শুট করেছে, তার বাই প্রোডাক্ট এটা। সো আমি বললাম আমি লাইভে বসে বসে খেয়ে ফেলি জিনিসটা, সমস্যা কি? সো ডিহাইড্রেটেড স্কিনের যে প্রবলেম, প্রথম প্রবলেমটা হচ্ছে আপনারা যে ফেস ওয়াশটা ইউজ করেন সেটা দেখা যায় অনেক সময় খুবই ডিহাইড্রেটিং হয়। ওটা যদি সোপ অ্যাডেড ফেস ওয়াশ হয় বা SLS অ্যাডেড ফেস ওয়াশ হয়, সেক্ষেত্রে কি হয়, আপনার যে ফেস ওয়াশটা ওটা প্রচন্ড মানে স্ট্রিপিং হয়, আপনার মুখ থেকে সে সব অয়েল এবং সব ডেড সেল সরিয়ে নেওয়ার চেষ্টা করে। বাট দ্য থিং ইজ, আমি বারবার স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারের কথা বলি। আপনার স্কিনের উপর একটা প্রোটেক্টিভ লেয়ার আছে। প্রোটেক্টিভ লেয়ারটা হচ্ছে একটা বর্মের মতো, আপনার স্কিনটাকে বাইরের পলিউশন, বাইরের টেম্পারেচার চেঞ্জ এগুলো থেকে রক্ষা করে। এই প্রোটেক্টিভ লেয়ারটাকেই বলে ময়েশ্চার ব্যারিয়ার। এই ময়েশ্চার ব্যারিয়ার কি দিয়ে তৈরি? ময়েশ্চার ব্যারিয়ারকে যদি আমি একটা ইটের দেয়ালের মতো কল্পনা করি, আপনি চিন্তা করুন একটা ইটের দেয়াল কিভাবে তৈরি হয়। এক লেয়ার ইট বসে, তার উপরে সিমেন্ট লাগানো হয়, তার উপরে আরেক লেয়ার ইট বসানো হয়, আবার সিমেন্ট লাগানো হয়, এভাবেই তো তৈরি হয়, তাই না? আপনার স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারটা তৈরি হচ্ছে সিবাম এবং আপনার যে ডেড সেল আছে ওই ডেড সেল দিয়ে। অতিরিক্ত ডেড সেল খারাপ, এটা কিন্তু আমরা সবাই জানি। অতিরিক্ত ডেড সেল হলে স্কিনটা খুব রাফ দেখায়, খুব ডাল দেখায়, খুব মানে একটু ডার্ক টাইপের দেখায়। ওই ডেড সেলগুলো তুলে নিলে আপনার স্কিনটা একটু ব্রাইট লাগে, একটু ফ্রেশ লাগে। বাট দ্য থিং ইজ, আপনি যদি সব ডেড সেল তুলে ফেলেন স্কিন থেকে, তাহলে কিন্তু আপনি আপনার স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারটা তুলে নিচ্ছেন। কেন? কারণ আমি যদি ইটের লেয়ারের মতো করে কমপ্লিট মানে চিন্তা করি আমার স্কিনের ময়েশ্চার ব্যারিয়ারকে, ইটের দেয়ালের ইটগুলি কিন্তু হচ্ছে আপনার ডেড সেল। ওই ডেড সেলগুলো এবং সিবামের সঙ্গে একটা লেয়ার তৈরি করে আপনার স্কিনের উপরে ময়েশ্চার ব্যারিয়ারটাকে তৈরি করে, যেটা আপনার স্কিনকে, আমি যেটা বললাম, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে ডিফেন্ড করে। বাট আপনি যখন অতিরিক্ত পরিমাণে ডেড সেল তুলে ফেলবেন বা অতিরিক্ত পরিমাণে সিবাম তুলে ফেলবেন, খুব খার, খুব SLS যুক্ত একটা ফেস ওয়াশ দিয়ে, খুব স্ট্রিপিং একটা ড্রাইং ফেস ওয়াশ দিয়ে, যেটা pH ব্যালেন্স থাকবে না, তখন কিন্তু আপনার স্কিনে সব তেল চলে যাওয়ার কারণে আপনার স্কিনটা খুব টান টান লাগে। আমরা যারা অয়েলি স্কিনে আছি, আমরা কিন্তু একটা লেভেল পর্যন্ত মনে করতাম আগে যে ফেস ওয়াশ দেওয়ার মুখটা যত টান টান হবে অত আমার ভালো ফেস ওয়াশটা, কারণ সে সব তেল তুলে ফেলেছে, তাই না? ব্যাপারটা কিন্তু খুবই ভুল। এই কাজ আমরা যারা করেছি তার কিন্তু সবাই আমাদের স্কিনের খুব বড় একটা ক্ষতি করে ফেলেছি। কারণ স্কিনটা কখনোই টান টান লাগার কথা না। স্কিনে এতটুকু তেল থাকতেই হবে যেন আপনার স্কিনটা টান টান না লাগে। যদি ফেস ওয়াশ করার পর আপনার স্কিন টান টান লাগে, তাহলে বুঝতে হবে আপনার ফেস ওয়াশটা আপনার জন্য রাইট না। ঠিক আছে? যেমন আমি ফর অ্যান এক্সাম্পল এই ফেস ওয়াশটার কথা বলি, ইনিসফ্রি গ্রিন রিয়েল ক্লিনজিং ফোম। এটা একটা ফোমিং ফেস ওয়াশ। এটা হচ্ছে কতটুকু, মানে ইনিসফ্রি তো 4 ফ্রি ফর্মুলা, ওরা কোনো প্যারাবেন ইউজ করে না, SLS ইউজ করে না, কোনো আর্টিফিশিয়াল টক্সিক প্রিজারভেটিভ ইউজ করে না, এবং সবচেয়ে বড় যে ব্যাপার, এই ফেস ওয়াশটা ধরা যায় আপনার pH ব্যালেন্সড। pH ব্যালেন্স কি? আপনার স্কিনের ন্যাচারাল pH কিন্তু 5.5, তাই না? 5.5 pHটা কিন্তু একটু অ্যাসিডিক pH। কিন্তু আপনি যদি এমন কোনো ফেস ওয়াশ ইউজ করেন যেটার pH 7 বা 7 এর চাইতেও বেশি, তখন কি হবে? আপনার স্কিনের ন্যাচারাল যে সিবাম, যার pH হচ্ছে 5.5, সেই সিবামটা কিন্তু সম্পূর্ণভাবে ধুয়ে যাবে এবং স্কিনে কোনো প্রোটেক্টিভ লেয়ার থাকবে না। সো ওই ধরনের ফেস ওয়াশ যখন আপনি ইউজ করবেন, আপনার ডিহাইড্রেশন প্রবলেমটা ওখান থেকেই শুরু হবে। সো অবশ্যই আপনাকে এই ধরনের একটা
পিএইচ ব্যালেন্সড ময়শ্চারাইজিং ফেস ওয়াশ চুজ করতে হবে, স্পেশালি এই সেন্সিটিভ সময়টায়, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময়টায়। নো ম্যাটার আপনার স্কিন অয়েলি হোক, ড্রাই হোক, যেরকমেরই হোক, আপনার স্কিন টাইপের উপর ডিপেন্ড করে সারা বছর যে একই ফেস ওয়াশ ইউজ করবেন এটা কিন্তু ট্রু না। যাদের স্কিন প্রচন্ড অয়েলি, যেমন আমার স্কিন প্রচন্ড অয়েলি, আমারও কিন্তু উইন্টারে একটা ডিফারেন্ট ফেস ওয়াশ লাগে যেটা আমার স্কিনকে অতিরিক্ত ড্রাইং করবে না। এখন যখন ওয়েদারটা খুব ড্রাই কিন্তু বাইরে আবার টেম্পারেচার বেশি, এখনো কিন্তু আমার স্কিন থেকে তেল ঠিকই বের হচ্ছে, বাট স্কিনে হাইড্রেশন ফিরে আসছে না, স্কিনটা একেবারেই হাইড্রেটেড থাকছে না। এই অবস্থাতেও কিন্তু আমার স্কিনে এমন একটা ফেস ওয়াশ লাগবে যেটা কোনোভাবেই স্কিনের অতিরিক্ত তেলটাকে পুরোপুরি সরিয়ে নিয়ে যাবে না, আমার স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, একটু সফট রাখবে, একটু সাপল রাখবে। সো আমি কিন্তু ওই ধরনের একটা ফেস ওয়াশ চুজ করব যেটার হচ্ছে পিএইচ 5.5 থাকবে, সোপ ফ্রি হবে এবং স্কিনকে অতিরিক্ত ড্রাই করবে না। সো এই গেল আমার প্রথম ধাপের কথা, ফেস ওয়াশ, যে এই সিজন চেঞ্জের সময়টায় কি ধরনের ফেস ওয়াশ অ্যাকচুয়ালি আপনাদের স্কিনের জন্য সবচেয়ে ভালো ওয়ার্ক করবে। এই যে ইনস্প্রির অলিভ ক্লিনজিং ফোমটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি নর্মাল টু ড্রাই স্কিনে খুবই ভালো কাজ করে, বাট আমি বলবো যাদের কম্বিনেশন স্কিন এই সিজনটায় তাদের জন্য এটা খুবই ভালো হবে। আর যাদের অয়েলি স্কিন তারা ট্রাই করতে পারেন হচ্ছে নিউট্রিজেনের ডিপ ক্লিন ফেস ওয়াশ যেটা আছে ওটা, অথবা নিউট্রিজি অথবা বডি শপের যে সিউইড ক্লিনজিং একটা ফেস ওয়াশ আছে ওইটা ট্রাই করতে পারেন, বা লাইলাকের একটা চারকোল ফেস ওয়াশ আছে ওটাও কিন্তু ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে মোটামুটি পিএইচ ব্যালেন্সড ফেস ওয়াশ যেগুলো স্কিনকে অতিরিক্ত ড্রাই করে না। আমরা দেখি কয়েকটা কমেন্ট নিয়ে নিই। আজকে যেহেতু আমি অ্যাকচুয়ালি স্কিন কেয়ার নিয়ে কথা বলছি, সিজন চেঞ্জে স্কিনের প্রবলেম নিয়ে কথা বলছি, সো আমি কিন্তু হেয়ার কেয়ার বা বডি কেয়ার নিয়ে কোনো কোশ্চেন করলে ওই কোশ্চেনগুলোকে টাচ করবো না আপাতত, কারণ টপিকে থাকতে হবে। টপিক থেকে সরে গেলে না যারা আমার টপিকের উপরে কথা বলা শুনতে এসেছে তা একটু বিরক্ত হয়। সো আমি বলবো যে যারা অন্যান্য টপিকে কোশ্চেন করছেন আপনারা ওয়েট করুন, অবশ্যই কাস্টমার কেয়ার থেকে আপনাদেরকে সব ধরনের হেল্প করা হবে। জাফরিন মৌরি আপু কোশ্চেন করেছেন, আপু স্যালিসিলিক অ্যাসিড চোখের নিচে ইউজ করা যাবে? কারণ চোখের নিচে অনেক বেশি না আপু, স্যালিসিলিক অ্যাসিড চোখের নিচে ইউজ করাটা ঠিক হবে না। চোখের নিচে যদি আপনার মিলিয়াস সিডের প্রবলেম থাকে, চোখের নিচে পোরগুলো ব্লক হয়ে যায়, আপনি যেটা করবেন চোখের নিচে খুব লাইট আই জেল ইউজ করবেন, খুব হেভি ক্রিম বা হেভি আই ক্রিম ইউজ করবেন না। আপনি দেখুন, আমার মনে হয় যে আপনি আপনার ফেসিয়াল ক্রিমটাকে চোখের নিচে ইউজ করেন, যেটা আপনার চোখের আশেপাশের ত্বকের জন্য খুব হেভি হয়। আপনি ওই কাজটা করা বন্ধ করুন, খুব লাইট কোনো আই জেল চুজ করুন, আপনার মিলিয়াগুলো আস্তে আস্তে কমে যাবে। তানিয়া তানু আপু বলেছেন, মেচতার জন্য কিছু বলো আপুরা, এটা তো অনেক বড় প্রবলেম, অনেক বেশি হিউম্যানদের। আপু মেচতার জন্য আপনার সবচেয়ে বড় করণীয় কাজ হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশনের জন্য আপনার দরকার হচ্ছে সান থেকে একটু দূরে থাকা, রোদে যদি যেতেই হয় একটা ছাতা ইউজ করা, যতটুকু সম্ভব সানস্ক্রিন ইউজ করা। আর মেচো যদি একবার হয়ে যায় তখন আপনি আরবুটিন ট্রাই করতে পারেন। দ্য অর্ডিনারি একটা আরবুটিন সিরাম আছে যেটা খুব ভালো, দ্য অর্ডিনারি একটা নায়াসিনামাইড সিরাম আছে যেটাও অলসো খুব ভালো, অথবা ডার্মোসেপ্টের একটা ভিটামিন সি সিরাম আছে 10% ভিটামিন সি, ওটাও মেচতার জন্য ভালো ওয়ার্ক করে। বাট আপনার যদি একদম ছোপ ছোপ হয়ে মেচতা হয়ে দুই গাল ভর্তি হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কসমেটিকের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আপনি ডাইরেক্ট একজন ডার্মাটোলজিস্টের সঙ্গে কথা বলুন। তিনি হচ্ছে আপনাকে কসমেটিক গ্রেড একদম প্রফেশনাল স্ট্রেংথের মেডিকেশন দিয়ে আপনার মেচতাটাকে আস্তে আস্তে কমিয়ে দিতে হেল্প করতে পারবে। মেচতা তো একেবারে পুরোপুরি দূর করা কখনোই সম্ভব নয়। কেউ যদি আপনাকে বলে যে 100% গ্যারান্টি দিয়ে মেচতা একদম দূর করে দিব, তাহলে আমি বলবো যে সে একদম মিথ্যা কথা বলছে, কারণ মেচতা কখনোই 100% দূর করা পসিবল না। আপনার যদি একবার মেচতা হয় তাকে লাইট করা পসিবল একটা লেভেল পর্যন্ত। আপনি যদি স্কিন কেয়ারটা করা বন্ধ করে দেন, মেচতা আবারও ডিপ হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা কিন্তু এভাবে চলে। আপনার যদি একবার মেচতা হয় আপনাকে সবসময় স্কিন কেয়ার রেগুলার কেয়ারটা নিজের নিতেই হবে, নইলে আপনার মেচতা আরো ডিপ হবে। অনেকেই নাকের স্কিন রাফ লাগছে, কপাল রাফ লাগছে, গাল রাফ লাগছে, এগুলো নিয়ে কোশ্চেন করছেন। কেন নাক, কপাল, গাল এই জায়গাগুলো রাফ লাগে এই সময়টা, এটা নিয়ে আমি একটু কথা বলবো। মৃধা আহমেদ কোশ্চেন করেছেন, স্কিন সেনসিটিভ অ্যাকনে প্রন আর অয়েলি স্কিনে অনেক অয়েলি হয়ে থাকে, সামারে কোন ধরনের ময়শ্চারাইজার সানস্ক্রিন ইউজ করব? সামারে আই থিঙ্ক এই মুহূর্তে সবচেয়ে ভালো সানস্ক্রিন যেটা হবে সেটা হচ্ছে সানপ্লে স্কিন অ্যাকোয়া একটা সান জেল আছে, যেটা হচ্ছে একটা পিঙ্ক বটলে আসে। ওটা হচ্ছে একটা পুরোপুরি কেমিক্যাল বেসড সানস্ক্রিন। এই জন্য কি হয়, ওটায় না একেবারেই কোনো গ্রে কাস্ট পড়ে না।
আমাদের সানস্ক্রিনে সবচেয়ে বড় প্রবলেম কিন্তু এটাই যে সানস্ক্রিনটা অনেক হেভি হয়, একদম গ্রে হয়ে থাকে, মুখে অ্যাশি হয়ে থাকে, হাইপার পিগমেন্টেশন থাকলে তার উপরে সাদা সাদা হয়ে থাকে, ভালোভাবে ব্লেন্ড হয় না। সো ওটা যেহেতু কেমিক্যাল বেসড সানস্ক্রিন, ওটা না খুবই সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, কারণ ওটা পুরোপুরি জেল বেসড একটা জিনিস। সো আপনারা ওটা ট্রাই করতে পারেন, ওই সানস্ক্রিনটা খুবই ভালো হবে। আর ময়শ্চারাইজার চুজ করবেন খুবই লাইট হাইড্রেটিং ময়শ্চারাইজার। এমনও হতে পারে যে আপনার স্কিন যদি একেবারেই অয়েলি হয়, প্রচণ্ড অয়েলি হয়ে যায় সামারে, তাহলে আপনি ট্র্যাডিশনাল ময়শ্চারাইজার ইউজ না করে হাইড্রেটিং টোনার, যে আমি বললাম যে ইনিসফ্রির একটা টোনার আছে, ও ধরনের কোনো টোনার বা অ্যালোভেরা জেল, বা হচ্ছে আপনি হাইড্রেটিং কোনো এসেন্স, যেমন কজারেক্সের স্নেইল অ্যাডভান্সড এসেন্স একটা আছে, ওই ধরনের কোনো এসেন্স যদি আপনি ট্রাই করেন তবু আপনার স্কিনটা ময়শ্চারাইজ থাকবে। নট লাইক যে আপনার অয়েলি স্কিন বলে আপনাকে ক্রিমি মাখতে হবে। আপনার টার্গেট হচ্ছে স্কিনটাকে হাইড্রেটেড রাখা। সেটা আপনি যদি এসেন্স ইউজ করে করতে পারেন তাহলে সেভাবেই করুন, আপনাকে কিন্তু জোর করে ক্রিমি মাখতে হবে এমন কোনো কথা নেই। আরো কোশ্চেন অন্তরা ইসলাম আপু একটা ভালো কোশ্চেন করেছেন যে আপু আমার স্কিন 16, আমি কোন ফেস ওয়াশ ইউজ করব। আপু আপনার বয়সটাই কিন্তু একদম রাইট একটা এজ, যেই এজে একটা প্রপার ফেস ওয়াশ ইউজ করা খুবই দরকার। এই এজে সাধারণত আমরা উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করে না স্কিনে একটা লং টার্ম ক্ষতি করে ফেলি, কারণ আমরা মানে চাই স্কিনের কেয়ার করতে, বাট যেহেতু যথেষ্ট পরিমাণে স্কিন কেয়ার নলেজ থাকে না, আমরা দোকানে গিয়ে মানে শপ ওনার যা বলে আমরা তাই কিনে নিয়ে আসি, দেখা যায় আলটিমেটলি সেটা ক্ষতির চেয়ে মানে লাভের চেয়ে ক্ষতি বেশি করে। সো আপনি এমন একটা ফেস ওয়াশ ইউজ করবেন যেটা অবশ্যই পিএইচ ব্যালেন্সড। আই থিঙ্ক আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে লাইলাকের যে ড্রাই টু সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশটা আছে ওটা ভালো ওয়ার্ক করবে। আবার আপনার জন্য যদি অয়েলি স্কিন হয় নিউট্রোজেনার পিঙ্ক গ্রেপফ্রুট যে ফেস ওয়াশটা আছে ওটা খুবই ভালো ওয়ার্ক করবে। একটু যদি কম প্রাইসের মধ্যে কিছু চান যে বাজেট ফ্রেন্ডলি, যেহেতু বয়সটা কম, তাহলে আপনি সিম্পলের যে ফেস ওয়াশগুলো আছে, সিম্পলের একটা ফেস ওয়াশ আছে ময়শ্চারাইজিং, যেটা হচ্ছে ড্রাই টু নর্মাল স্কিনের জন্য, আর হচ্ছে একটা রিফ্রেশিং ফেস ওয়াশ আছে যেটা হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য। ওই দুটো ট্রাই করতে পারেন, ওগুলো বাজেটের মধ্যে খুবই ভালো কোয়ালিটির ফেস ওয়াশ এবং খুবই ক্লিন, একেবারেই নন টক্সিক ফেস ওয়াশ, আমার খুব পছন্দ পার্সোনালি। ফারজানা আনসারি সামিয়া কোশ্চেন করেছেন হোয়াট অ্যাবাউট অ্যাকনেস ক্রিমি ওয়াশ। আপু অ্যাকনেস ব্র্যান্ডের মানে রোটোজ অ্যাকনেস ব্র্যান্ডের আমার সবচেয়ে পছন্দের ফেস ওয়াশ হচ্ছে অ্যাকনেস 25+ যে ফেস ওয়াশটা আছে ওটা অ্যাকচুয়ালি যাদের আসলেই ব্রনের প্রবলেম আছে তাদের জন্য খুবই হেল্পফুল, কারণ ওটাতে একটু স্যালিসিলিক অ্যাসিড আছে, ওটাও হচ্ছে আপনার ক্লগড পোরগুলো দূর করে দেয় এবং ওটা কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি বডি শপ, নিউট্রিজেন এইসব ব্র্যান্ডের তুলনায়। সো আমি বলবো যে ওটা আসলে বেশ ভালো একটা চয়েস। আপনি ভালো একটা কোশ্চেন করেছেন। পাপিয়া মীরা কোয়েশ্চেন করেছেন আপনার স্কিনটা সবসময় ভেজা ভেজা লাগে কেন আপু। আপু আমার স্কিন ভেজা ভেজা না, আমার স্কিন আসলে অয়েল সিক্রেশন অনেক বেশি, আর আমরা যেহেতু স্টুডিওতে লাইভ করছি আমার সামনে দুটো লাইট আছে, সেই লাইটগুলো আমার স্কিনের অয়েল থেকে রিফ্লেক্টেড হচ্ছে, এই রিফ্লেকশনটার জন্য আপনার স্কিন একটু ভেজা ভেজা দেখছেন। অনেকবার বলে আপু আপনি এতগুলো হাইলাইটার কেন দিয়েছেন, আমি আসলে কিছুই করিনি, আমার স্কিন আসলে খুবই তৈলাক্ত, আমি খুবই অয়েলি অ্যাকনে প্রন স্কিনের অধিকারী। সো সেটা একটু চেলে আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি ড্রাই স্কিনের হতাম তাহলে এটা হতো না। সো এটা হচ্ছে কাহিনী। ফাইরু জাতীয় কোশ্চেন করেছেন আপু 10 ইয়ার ওল্ড গার্ল অয়েলি স্কিন কোন ফেস ওয়াশ ইউজ করবে। আপু 10 ইয়ার ওল্ড বাচ্চার জন্য কিন্তু আপনি বেবি ওয়াশ ইউজ করতে পারেন, মানে ও যেটা এখনো পিউবার্টি ক্রস করেনি, ওর কিন্তু স্কিনটা ওভাবে ফুললি ফর্মড হয়নি। সো আই থিঙ্ক যে কোনো ধরনের বেবি অল ওভার হেড টু ওয়াশ ওর জন্য ফেস ওয়াশ হিসেবে ভালো ওয়ার্ক করবে। এছাড়াও বডি শপের ভিটামিন ই ক্রিমি ওয়াশ, যেটা খুবই জেন্টাল একটা ফেস ওয়াশ, ওটা খুব ভালো ওয়ার্ক করবে। এছাড়া আমি যে ফেস ওয়াশটা নিয়ে কথা বলছিলাম আজকে, ইনিসফ্রি অলিভ রিয়েল ক্লিনজিং ফোম, এটাও অ্যাকচুয়ালি বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো হবে, কারণ এটা অ্যাকচুয়ালি নন টক্সিক একটা ফেস ওয়াশ, একেবারে পিএইচ ব্যালেন্সড এবং খুবই ময়শ্চারাইজিং হাইড্রেটিং। এটা কোনোভাবেই আপনার বাচ্চার স্কিনটাকে খুব ড্রাই বা সেন্সিটিভ করে দেবে না, যেটা অ্যাকচুয়ালি এই বয়সে হয়। বাচ্চাদের অ্যাকচুয়ালি একটা লেভেল পর্যন্ত মানে 7-8 বছর বয়সের পরেই না ওদেরকে যেহেতু আলাদা করে ফেস ওয়াশ বা এই ধরনের কিছু দেওয়া হয় না, দেখা যায় যে গোসলের যে সাবানটা থাকে, একটা যে সোপ বারে একটা রাখা থাকে, সেই সোপ বারটাই ও হাতে মুখে মাখছে। সো স্কিনটা ওই বয়স থেকে আস্তে আস্তে রাফ হওয়া শুরু করে। এই প্রবলেমটা আপনারা যারা দেখছেন যে আপনাদের বাচ্চারা ফেস ওয়াশ না পেয়ে সাবান দিয়ে মুখ ধোয়ার ট্রাই করছে, আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এই ব্যাপারটা, এ থেকে কিন্তু ফিউচারে বড় বড় স্কিন প্রবলেম তৈরি হতে পারে। বডি সোপ বডির জন্য, বডি ওয়াশ ইউজ করতে পারলে আরো ভালো। আমি সাবান ইউজ করা অ্যাকচুয়ালি পার্সোনালি সাপোর্ট করি না, কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই যেন একটা পিএইচ ব্যালেন্সড ফেস ওয়াশ বা বডি ওয়াশ ইউজ করা হয়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আবার এই সিজনে আরেকটা কিন্তু সমস্যা হয়, যেটা দেখা যায় যে একই
দিক থেকে স্কিনটা ড্রাই অ্যান্ড রাফ হতে থাকে, আরেক দিক থেকে স্কিনে ছোট ছোট ব্রন বা র্যাশের মতো ব্রন তৈরি হতে থাকে। দেখা যায় হোয়াইট হেড হয়, হোয়াইট হেডটাই একটু বড় হয়ে একটু বড় টাইপের ব্রন হয়ে গেল, নট লাইক যে একদম হিউজ সিস্টিক অ্যাকনে। এটা হয় ছোট ছোট বাম্প টাইপের ব্রনে না সারা মুখ ভোজে। এটা বেশি হয় হচ্ছে গালের চারপাশে, কপালে অনেকের হয়, আর চিনে অনেকের হয়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিজন চেঞ্জের কারণেই। সো আমরা অ্যাকচুয়ালি এটা বলি সিজন চেঞ্জে কেন আমাদের স্কিনটা হঠাৎ করে রাফ হয়ে যায় এবং কেন এই ব্রনের প্রবলেমগুলো বেশি দেখা যায়। এখন আমাদের যে এনভায়রনমেন্টটা আছে, এখন না আমাদের বাইরের টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ছে, বাট দ্য থিং ইজ যেহেতু আমরা শীত থেকে মাত্র বের হচ্ছি, বসন্ত চলছে, শীত থেকে বের হওয়ার এই সময়টায় আমাদের এনভায়রনমেন্টটা যথেষ্ট পরিমাণে হিউমিড হয়নি। মানে আমাদের যে চারপাশে আছে, চারপাশের বাতাসে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প নেই। জলীয় বাষ্প কিভাবে বাতাসে থাকে এটা আপনাদের মনে আছে? সাধারণ বিজ্ঞান বইতে কিন্তু এগুলো ছিল যে যদি বাইরে কাপড় শুকোতে দিলে হচ্ছে মানে খুব কুইকলি কাপড় শুকিয়ে যায়, তাহলে বুঝতে হবে যে বাতাসে জলীয় বাষ্প কম। বাতাসে জলীয় বাষ্প কম বলেই কাপড়ের পানিকে সে খুব কুইকলি টেনে নিয়েছে। আবার যদি আপনি দেখবেন মেঘলা দিনে যখন আপনি বাইরে কাপড় শুকোতে দিবেন, আপনার কাপড় শুকাচ্ছে না। যখন বর্ষাকালে দেখা যায় যে বৃষ্টি হয়েছে কয়েকদিন, মাঝখানে একদিন রোদ উঠলো একটু, তারপরে আপনি যখন কাপড় শুকাতে দিবেন আপনার কাপড়টা কিন্তু শুকাবে না। কেন? কারণ আপনার এনভায়রনমেন্টে জলীয় বাষ্প এতটাই বেশি, বাতাসে জলীয় বাষ্প এতটাই বেশি যে সে কাপড় থেকে পানি টানার কোনো দরকার বোধ করছে না। ও চিন্তা করছে আমার তো নিজেরই অনেক জলীয় বাষ্প আছে, এক্সট্রা পানির তো আমার দরকার নেই। এখন আপনার এনভায়রনমেন্টটা বাইরে যেরকম, এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে আপনার আপনার এয়ারটা হচ্ছে ডিহাইড্রেটেড। যারা এসি এনভায়রনমেন্টে থাকেন তাদের এয়ারটা আরো বেশি ডিহাইড্রেটেড, কারণ বাতাসে এক দানা পানিও নেই। সো সেই ক্ষেত্রে সে এখন কি করবে? বাতাস কিন্তু এখন পানির সোর্স খুঁজে বেড়াচ্ছে। হয় সে পুকুরের পানিকে জলীয় বাষ্পীভূত করে দিবে, বা সে হচ্ছে এই যে কাপড় শুকিয়ে দেওয়া হচ্ছে এই কাপড়গুলোকে শুকিয়ে সে নিজের মধ্যে পানি টেনে নিবে, অথবা যদি কাপড়ও না থাকে, পুকুরও না থাকে, তার কাছে সবচেয়ে বড় জলীয় বাষ্পের সোর্স হচ্ছে মানুষের স্কিন। মানুষের স্কিনে প্রচুর পরিমাণে পানি থাকে। একজন মানুষের স্কিনে সবসময় 18 to 35% পানি থাকবে। 35%-এর মতো যদি ওয়াটার কন্টেন্ট থাকে আপনার স্কিনে, তাহলে বুঝতে হবে যে আপনার স্কিনটা ময়শ্চারাইজড, আপনার স্কিনটা যথেষ্ট হাইড্রেটেড। আপনি দেখবেন যদি আপনি টেস্ট করেন, একটা ময়শ্চার টেস্টার পাওয়া যায়, যে এই ময়শ্চার টেস্টার দিয়ে যদি ইমিডিয়েটলি কোনো ক্রিম বা সিরাম অ্যাপ্লাই করার পরে আপনি স্কিনে ময়শ্চার টেস্ট করেন, আপনার স্কিনে ময়শ্চার লেভেল 70%-এরও উপরে হতে পারে। ঠিক আছে? সো যখন আপনি 15-16 মিনিট ওই সিরামটাকে অ্যাবজর্ব হতে দিবেন, কিছু পরিমাণে ওয়াটার বাতাসে চলে যাবে, কিছু পরিমাণে সিরাম বা ক্রিম অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে আপনার স্কিনের হাইড্রেশন লেভেল 35-40%-এর আশেপাশে এসে স্টেড হবে। তার মানে আপনার স্কিনটা বেশ হাইড্রেটেড। কিন্তু চিন্তা করুন, আপনি ধরুন এমন কোনো সিরাম দিলেন যেটা আপনার স্কিনের ময়শ্চার লেভেল 35% অ্যারাউন্ডে রাখলো, কিন্তু বাইরের যে বাতাস, ওই বাতাসে কোনো পানি নেই, কিন্তু সেই বাতাস কিন্তু টের পাচ্ছে যে আপনার স্কিনটা এখন ময়শ্চারাইজড, আপনার স্কিনে পানি আছে। সে যদি নিজের মধ্যে পানি নিতে চায়, আপনার স্কিন থেকে সে পানি টেনে নিতে পারে। সেক্ষেত্রে সে কিন্তু ওটাই করবে, সে আপনার স্কিন থেকেই পানিটাকে টেনে নেবে। সে কি করবে? সে জাস্ট আপনার স্কিনের 35% ময়শ্চারটাকে টেনে নিয়ে নিজের মধ্যে নিয়ে নেবে, আপনার স্কিন থেকে পানিটা জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে, এবং আপনার স্কিনে পড়ে থাকবে অনলি ডেড সেল এবং টান সে রুক্ষ চামড়া। এটাই কিন্তু আমরা টের পাই। আমরা যখন এই সিজনে দেখবেন মুখটা ধুয়ে আপনি মুখে কিছু অ্যাপ্লাই করবেন না, কিছুক্ষণ পরে আপনি মুখে হাত দিবেন, আপনি দেখবেন খসখসে চকবোর্ডের মতো খসখস করছে, কারণ ড্রাই স্কিনে আপনার হাত টাচ করছে, আপনার স্কিনে চামড়ার লেয়ারে আপনার হাত টাচ করছে, আপনার আঙ্গুলে আপনি কোনো ময়শ্চার ফিল করবেন না। ময়শ্চার ফিল না করার কারণে আপনার স্কিনটা খসখসে লাগবে, ডিহাইড্রেটেড লাগবে। কিন্তু আপনি যদি এই সিচুয়েশন দিনের পর দিন কন্টিনিউ করতে দেন, যেমন এই যে এখন সিজন চেঞ্জের এনভায়রনমেন্টটা কতদিন ধরে আছে, প্রায় লাস্ট 1 মাস ধরেই তো আমি বলবো এই এনভায়রনমেন্ট চলছে, যে রাতের বেলা শীত আর দিনের বেলায় গরম, তাই না? লাস্ট 1 মাস ধরেই আমাদের কিন্তু সবারই দেখা যায় রাতের বেলা কাঁথা বা কম্বল ইউজ করতে হচ্ছে, দিনের বেলা আবার সোয়েটার লাগছে না, কারণ প্রচন্ড গরম। দিনের বেলা আমরা সুতির জামা কাপড় পরে বেরোচ্ছি, তাই না? সো এই সিচুয়েশনে আপনি যদি দিনের পর দিন এমনভাবে আপনার স্কিন কেয়ারটাকে কন্ট্রোল করেন, যে মানে কন্টিনিউ করেন যে আপনার স্কিনে ময়শ্চার লেভেলটা বজায় থাকছে না 35%, আপনি স্কিনে যাই দিচ্ছেন আপনার স্কিন হাইড্রেশনটা থাকছে না, স্কিনটা কিছুক্ষণ পরপরই টান হয়ে যাচ্ছে, আপনি একটা খুব পিএইচ আনব্যালেন্সড একটা ফেস ওয়াশ ইউজ করছেন, যেটা হচ্ছে এক্সট্রা যা তেল ছিল, যে তেলটা আপনার পানিটাকে স্কিনে আটকে রাখতে পারতো, সে তেলটাকেও ধুয়ে নিয়ে চলে গেছে। পানিকে আটকানোর আর কেউ নেই। মানে পানি কিভাবে তেলকে আটকাবে, এটা কিন্তু একটা কোশ্চেন হতে পারে। চিন্তা করুন, আপনি পানি আর তেল তো মিশে না, আপনি যদি একটা লেয়ার পানি রাখেন, তার উপরে 1 লেয়ার তেল ফেলে দেন, ওই তেলের লেয়ার ভেদ করে কিন্তু পানিকে নিয়ে যাওয়া সম্ভব না।
কারণ তেল কিন্তু সরানো যাবে না, বাতাস কিন্তু ওই তেলকে সরিয়ে নিতে পারবে না। সো আপনার স্কিনে যখন পানি থাকতো, তার উপরে যখন স্কিনের ন্যাচারাল সেবামের লেয়ারটা থাকতো, সে কিন্তু হাইড্রেটেড থাকতো। কিভাবে? ওই সেবামের লেয়ার আপনার স্কিনের পানিটাকে প্রোটেক্ট করতো। বাইরের এয়ার যখন এসে বলতো যে আমি ডিহাইড্রেটেড, আমাকে পানি দাও, তোমার স্কিন থেকে আমি পানি নিয়ে যাব, সে কিন্তু বলতো যে না, স্কিনের পানি আমার নিজের পানি, আমি তোমাকে কেন দিব? সে পানিকে প্রোটেক্ট করে রাখতো। বাট আপনি যেহেতু মাতব্বর, আপনি হচ্ছে আপনার স্কিনের সব তেল ধুয়ে ফেলেছেন, যে আমার অয়েলি স্কিন থেকে সব তেল আমি ঝামার মতো ঘষে ঘষে আজকে ধুবো, সব তেল আপনি স্কিন থেকে তুলে ফেলেছেন। তার মানে আপনার পানিকে প্রোটেক্ট করার আর কেউ নেই। আপনার স্কিন থেকে প্রত্যেকটা পানির কণা এখন এনভায়রনমেন্টে বাষ্পীভূত হয়ে উড়ে যাচ্ছে কন্টিনিউয়াস। এই সিচুয়েশনে কিন্তু আপনার স্কিনটা ডিহাইড্রেটেড হবে। আর দিনের পর দিন যখন এই ব্যাপারটা কন্টিনিউ করবে, স্কিনের উপরে প্রতিটা স্কিনের লেয়ার হচ্ছে আপনার কুচকে যেতে থাকবে আস্তে আস্তে, টান টান ফিল করতে করতে আপনি ছোট ছোট লাইন দেখবেন স্কিনে। ডেড সেলের উপরে ডেড সেল জমা হতে থাকবে, তার উপরে আবারও ডেড সেলের লেয়ার জমা হবে। যখন লেয়ারে লেয়ারে ডেড সেল জমা হতে থাকবে, তখনই হচ্ছে আপনি দেখবেন যে ওই ডেড সেলগুলো চলটা হয়ে আপনার মুখ থেকে উঠে যাচ্ছে। এই চলটা হওয়ার ড্রাই প্যাচগুলো দেখা যায় দুটো জায়গায়, এক হচ্ছে নাকের পাশে ঠিক এই জায়গাটায়, আর এক হচ্ছে চিনের আশেপাশে। এই প্রবলেমটা আমি কিছুদিন আগে প্রচুর পরিমাণে পড়ছিলাম, যে চীনের আশেপাশে ড্রাই প্যাচ, কারণ এসি এনভায়রনমেন্ট আমার সহ্য হচ্ছিল না। এসি এনভায়রনমেন্টে যে ডিহাইড্রেটেড এয়ার কন্ডিশন যে এয়ার, ওই এয়ারে যে ডিহাইড্রেশন, ওর উপযোগী ময়শ্চারাইজার আমি ইউজ করছিলাম না। এই একই প্রবলেমে আমি পড়েছি বলে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতে পারছি যে আসলে কিভাবে জিনিসটা সলভ করা যাবে। সো এই যে ড্রাই প্যাচগুলো থাকে, এগুলো হচ্ছে আপনার স্কিনকে প্রোটেক্ট করার জন্য স্কিন নিজে থেকে যে ড্রাই ডেড সেলের লেয়ারগুলো তৈরি করছে ওই ডেড সেলগুলো। এই অতিরিক্ত ডেড সেলগুলো যখন আপনার স্কিনকে পুরো কাভার করে ফেলবে, তখন কি হবে? আপনার স্কিনের রোমকূপগুলো, সে তো কন্টিনিউয়াস সেবাম প্রডিউস করার চেষ্টা করছে, তাই না? সে কিন্তু কন্টিনিউয়াস সেবাম তৈরি করছে, সেবামগুলো স্কিনের উপরে এসে পাঠানোর চেষ্টা করছে, যে সেবামগুলো স্কিনের উপরে এসে স্কিনের উপরে ছড়িয়ে গিয়ে স্কিনটাকে একটু নরিশ করুক, একটু ময়শ্চারাইজড করুক। কারণ সে টের পাচ্ছে যে স্কিনের উপরে কোনো ময়শ্চার নেই, কোনো তেলও নেই, কোনো পানিও নেই, কিচ্ছু নেই। তার মানে আপনার সেবাম গ্ল্যান্ডগুলো অতিরিক্ত কাজ করছে, অতিরিক্ত তেল তৈরি করার চেষ্টা করছে। আমরা তো ওটাই করি, তাই না? আমরা যখন 3-4 বেলা ভাত খাই না, পরে এক বেলা যখন আমরা ভাত পাই, আমরা দেখা যায় 1 গামলা ভাত খেয়ে ফেলছি, অতিরিক্ত করে ফেলছি। আমাদের সেবাম কিন্তু আমাদের চাইতে ভালো কিছু না, তার স্বভাব চরিত্র একই রকমেরই। সেও টের পাইছে যে আপনার স্কিনের উপর একটা লেয়ারও তেল নাই, একটুখানিও পানি নাই, সো সে অতিরিক্ত পরিমাণে সেবাম তৈরি করছে। এ থেকে কি হয়? ওই সেবামটা ডেড সেলের লেয়ারটাকে ভেদ করে বাইরে আসতেই পারে না। প্রতিটা রোমকূপের মুখটা বন্ধ হয়ে যায় অতিরিক্ত ডেড সেল দিয়ে, তখন একটু সেবামও বাইরে আসতে পারে না। ওই সেবামগুলো রোমকূপের ভিতরে জমে যায়, জমে গিয়ে ওটার ভিতরে ইনফেকশন হয়, ইনফেকশন থেকেই ছোট 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 গুটি গুটি বাম্প তৈরি হয়, যেগুলো দিয়ে আপনার মুখটা একসময় পুরোপুরি কভার্ড হয়ে যায়। সো এই সিজন চেঞ্জের যে ডিহাইড্রেশনের লেয়ার, এটা হচ্ছে 3টা। প্রথম লেয়ারটা হচ্ছে আপনার স্কিন থেকে আপনি সব সেবাম তুলে ফেলেছেন, সেবামের সব একটা মানে প্রতিটা কণা আপনি তুলে ফেলেছেন। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে স্কিন থেকে ডিহাইড্রেটেড যে বাতাস আছে, এই বাতাস আপনার স্কিনে সব ময়েশ্চার শুষে নিয়েছে, কারণ আপনি স্কিনটাকে প্রপারলি ময়েশ্চারাইজড হাইড্রেশন দেননি। অ্যাকচুয়ালি শব্দটা এটা, ময়েশ্চারাইজড আমি বলবো না। আপনি স্কিনটাকে হাইড্রেটেড করেননি, স্কিন থেকে সব পানি এনভায়রনমেন্টে শুষে নিয়ে চলে গিয়েছে। এবং থার্ড লেয়ার হচ্ছে স্কিন নিজেকে প্রোটেক্ট করার জন্য অতিরিক্ত ডেড সেল এবং অতিরিক্ত সিবাম প্রডিউস করেছে, যে ডেড সেল আর সিবাম একটা আরেকটার সঙ্গে যুদ্ধ লাগিয়ে নিজের মধ্যেই হচ্ছে ছোট ছোট বাম্প এবং অ্যাকনে তৈরি করেছে। সো এর জন্যই ইউ আর লেফট উইথ ড্রাই, ডিহাইড্রেটেড, বাম্পি, রাফ স্কিন। তো এখন আমরা আসি যে কিভাবে জিনিসটাকে সলভ করব। তার আগে আমরা দেখি নতুন কি কি কমেন্ট আসলো। আই থিঙ্ক বুঝতে ইজি হয়েছে। আমি যদিও এক কথা বারবার বলে বোঝানোর ট্রাই করছি, তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয়, আমাদের যদি লাইভটা ইউটিউবে আপলোড করা হয়, আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন। সাজগোজের ইউটিউব চ্যানেল আছে একটা, যেখানে সব লাইভ এবং সব আমাদের সব ধরনের আমাদের সব ধরনের যে ভিডিও কন্টেন্টগুলো ক্রিয়েট করা হয়, ওগুলো সবে আপলোড করে দেওয়া হয়। আপনারা দেখতে পাবেন লাইভের উপরে যে ডেসক্রিপশন বক্স আছে, ওই ডেসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি চান ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি নোটিফিকেশন চান, সবসময় আমরা যদি প্রতিদিনই ভিডিও আপলোড করি, নোটিফিকেশন চাইলে আপনারা বেল বাটনটা হিট করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। সো দেখি আমরা কয়েক কমেন্ট নিয়ে নিই। লিমা আবেদিন আপু বলেছেন সেনসিটিভ স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো হবে। সেনসিটিভ স্কিনের জন্য অ্যাকচুয়ালি আপু হাইপো অ্যালার্জেনিক ময়শ্চারাইজারগুলো ভালো হয়। নিউট্রিজিনা একটা পিঙ্ক গ্রেপফ্রুট অয়েল ফ্রি ময়শ্চারাইজার আছে, যেটা খুব ভালো। আবার হচ্ছে এই যে ইনিসফ্রির যে গ্রিন টি ব্যালেন্সিং স্কিন EX নিয়ে আমি কথা বললাম, যেটা যে বাচ্চাদের স্কিনেও ইউজ করা যায়, এতটাই মাইল্ড একটা প্রোডাক্ট, এটাও হচ্ছে এসেন্স হিসেবে খুব ভালো হবে।
এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট অ্যাকচুয়ালি আছে। আই থিঙ্ক আপনার ইনবক্সে নক করলে আপনি যদি আপনার টাইপটা বলে দেন যে আপনার স্কিনটা সেন্সিটিভ ড্রাই নাকি সেন্সিটিভ অয়েলি, তাহলে আপনাকে সাজেস্ট করাটা আরো ইজি হবে। মোনা আপু বলেছেন না আপু ভালো করে বুঝতে পারছি। থ্যাংক ইউ আপু। যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আমরা আবারও বারবার করে বলবো। জাফরিন মরি আপু বলেছেন আপু কম্বিনেশন স্কিন, টি জোনে অনেক অয়েলি এবং পোর্স আছে বাট অনেক ড্রাই স্কিন, বাকিটুকু অনেক গরম থাকে, কোন ময়শ্চারাইজার ইউজ করব? আপু গরমে না আপনার স্কিনে হেভি কোনো ময়শ্চারাইজার ইউজ করলে আপনি দেখবেন আপনার টি জোনে যে অয়েলি জোনটা ওখানে ব্রন হয়ে যাচ্ছে, আবার ড্রাই স্কিনটা যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড হচ্ছে না। কম্বিনেশন স্কিনটা অ্যাকচুয়ালি এই সিজনটায় খুবই সাফার করে। সো আমি বলবো আপনি একটা ময়শ্চারাইজারের উপর ডিপেন্ড করবেন না। আপনি অ্যাকচুয়ালি যেটা করবেন, ময়শ্চারাইজার, এসেন্স, সিরাম, মাস্ক সবগুলোই এমন সব প্রোডাক্ট চুজ করবেন যেগুলো খুবই হাইড্রেটিং হবে। যেমন এটা একটা টোনার, যেটা ধরুন আপনি ফেস ওয়াশ নিয়ে তো কথা বললাম, ফেস ওয়াশের পরে কি আসে টোনার, আমার টোনারটা হতে হবে হাইড্রেটিং। এটা একটা হাইড্রেটিং টোনার, দ্য ফেস শপ রাইস সিরামিক টোনার। এটা হচ্ছে নর্মাল অয়েলি স্কিনে আপনি ইউজ করতে পারবেন। এটা খুবই লাইট কিন্তু খুবই হাইড্রেটিং একটা টোনার। এটা কি হবে, আপনার স্কিনে যে সেরামাইড লেয়ারটা হচ্ছে আপনার ডিপ্লিটেড হয়ে গিয়েছে, যে ময়েশ্চার ব্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে, সেই ব্যারিয়ারটাকে রিবিল্ড করতে হেল্প করবে। প্লাস এই রাইস সিরামাইড টোনারটা হচ্ছে একটু ব্রাইটনিং। সো ব্রাইটনিং ইফেক্টের জন্য এই সিজনে যারা ডাল রাফ স্কিনের জন্য একটু ডার্ক লাগছে নিজের ফেসটা, সো তারা এই টোনারটা খুব হেল্পফুল হবে। আর যাদের স্কিনটা কম্বিনেশন টু ড্রাই, তাদেরকে বলবো ভিটামিন ই এর যে হাইড্রেটিং টোনার আছে, এটার নামই হচ্ছে হাইড্রেটিং টোনার, কারণ এটা হচ্ছে খুবই হাইড্রেটিং একটা প্রোডাক্ট, যেটা স্কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর হাইলুরনিক অ্যাসিড আছে, এটাই ভিটামিন ই আছে, যেটা আপনার স্কিনের হারিয়ে যাওয়ার ময়েশ্চারটাকে মানে ধরে রাখে। আপনার স্কিনে হাইলুরনিক অ্যাসিড কিন্তু হাইড্রোফিলিক। হাইড্রোফিল শব্দটার মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি এবং ফিলিক মানে হচ্ছে যে ভালোবাসে আর কি। সো হাইড্রোফিলিক মানে হচ্ছে যে পানিকে ভালোবাসে। হাইলুরনিক অ্যাসিডটা একটা হাইড্রোফিলিক ইনগ্রেডিয়েন্ট। হাইলুরনিক অ্যাসিড কি করে, সে তার নিজের ওজনেরও 1000 গুণ বেশি পরিমাণে পানি নিজের আশেপাশে ধরে রাখে, কারণ ওই যে সে পানিকে ভালোবাসে, তাই না? সো 1000 গুণ বেশি পানি যখন সে নিজের আশেপাশে ধরে রাখবে, তখন কি হবে, আমার এই এসি এনভায়রনমেন্ট বা ড্রাই ডিহাইড্রেটেড যে এয়ার আছে, ওই এয়ার যখন বলবে যে আমার কাছে পানি নেই, তোমার স্কিন থেকে আমি পানি নেব, হাইলুরনিক অ্যাসিড তখন আপনার পানিটাকে বাঁচাবে। তখন সে বলবে যে না, আমি পানি দেবো না, এই পানি আমি নিজের কাছেই রাখবো। সো যখন আপনি আপনার স্কিনে হাইলুরনিক অ্যাসিড অ্যাডেড কোনো প্রোডাক্ট ইউজ করবেন, আপনার স্কিন থেকে পানি খুব ইজিলি সরে যাবে না, আপনার স্কিন থেকে পানি টেনে নেওয়া খুব কঠিন হবে। সো হাইলুরনিক অ্যাসিড প্রোডাক্ট যদি আপনারা চান, তাহলে বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার এটা ট্রাই করতে পারেন। এটা খুবই ভালো একটা অপশন এবং যে কোনো ক্লিনজারে পরে, স্পেশালি হাইড্রেটিং ক্লিনজারে পরে এটা খুবই ভালো হয়। স্পেশালি যাদের ড্রাই অ্যান্ড রাফ স্কিন, তারা কি করবেন, এক লেয়ার টোনার দেওয়ার পরে যেই সব জায়গা অতিরিক্ত ড্রাই এবং ডিহাইড্রেটেড লাগবে, সেই সব জায়গায় আরেক লেয়ার টোনার লাগবেন, আরো কয়েক ফোঁটা টোনার নিয়ে জাস্ট প্যাক করে অ্যাপ্লাই করবেন। প্যাক করে অ্যাপ্লাই করলে ওই জায়গাগুলো একটু বেশি সফট হবে আর ওই রাফনেসটা আস্তে আস্তে সরে যাবে। এভাবে যদি 2-3 দিন আপনি স্কিনটাকে একটু হাইড্রেটেড করেন, তাহলেই দেখবেন আপনার স্কিনে যে রাফ ডেড সেলের লেয়ারটা ছিল ওটা আস্তে আস্তে সরে যাচ্ছে, কারণ ওই ডেড সেলের লেয়ারটার আর স্কিনের দরকার নেই। স্কিন নিজেই বুঝছে যে আমার মালিকের হুশ আসছে, এখন সে আমাকে হাইড্রেটেড রাখছে, সো এখন আমার এক্সট্রা এই যে ডেড সেলের লেয়ার বানিয়ে নিজেকে বাঁচানোর দরকার নেই। সো এই ধরনের একটা হাইড্রেটিং টোনারের মাধ্যমে আপনি স্কিনকে কিন্তু স্কিনের কনফিডেন্সটা ফিরিয়ে দিচ্ছেন, যে না, আমার ওনার he or she cares about me. কামরুন নাহার কামলে কোশ্চেন করেছেন, অয়েলি স্কিনের জন্য দিনে কতবার টোনার ইউজ করা উচিত? আপু আপনি যতবার ফেস ওয়াশ ইউজ করবেন, টোনারটা কিন্তু অতবার ইউজ করতে হবে। আপনি ফেস ওয়াশ কতবার ইউজ করেন? আই থিঙ্ক দিনে 2 বার, সকালে একবার আর সন্ধ্যাবেলা বাসায় ফিরে আরেকবার। যদি আপনি 3 বার ফেস ওয়াশ করেন, তাহলে আপনি 3 বারই টোনার ইউজ করবেন। ওকে, ময়শ্চারাইজার চাচ্ছেন অয়েলি স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য, আমি এটা নিয়ে একটু পরেই কথা বলবো। আমি অ্যাকচুয়ালি এখন মাস্কের ব্যাপারটা আসবো। আমাদের ফেস ওয়াশ হয়ে গেল, টোনার হয়ে গেল, এখন আমি একটু মাস্ক নিয়ে কথা বলবো। মৃদা আহমেদ আপু তার কমেন্ট পড়ার জন্য থ্যাংক ইউ দিচ্ছেন। ইউ আর মোস্ট ওয়েলকাম আপু, আপনার কমেন্টটা সুন্দর ছিল বলেই আমরা পড়েছি। এ ধরনের ইন্টেলিজেন্ট কোশ্চেন অ্যাকচুয়ালি পড়তেও ভালো লাগে। সোনিয়া ইসলাম আপু অয়েলি স্কিনের জন্য টোনার সাজেশন চেয়েছেন। আপু অয়েলি স্কিনের জন্য এই সিজনে খুবই ময়শ্চারাইজিং একটা অপশন হবে রাইস সিরামাইড। এটা হচ্ছে মানে খুব তেলতেলে চিটচিটে ময়শ্চারাইজার টাইপের টোনার না, এটা খুবই লাইট একটা টোনার বাট হাইড্রেটিং। আমাদের কিন্তু টার্গেট ওটাই, আমরা কিন্তু স্কিনটাকে তেল চিটচিটে করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হাইড্রেশন। সো আমরা হাইড্রেটিং টোনার ইউজ করবো। অয়েলি টু নর্মাল স্কিনের জন্য ফেস শপ রাইস সিরামাইড টোনার,
এবং কম্বিনেশন ড্রাই স্কিনের জন্য দ্য বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার, এই সিজনের জন্য অ্যাকচুয়ালি। মনিকা মঞ্জু আপু কোশ্চেন করেছেন, মাই স্কিন ইজ ভেরি অয়েলি অ্যান্ড অলওয়েজ সুইট ইন সামার, প্লিজ সাজেস্ট মি সামথিং আপু। আপনার স্কিন যদি আপু গরমে প্রচন্ড অয়েলি হয় তাহলে বুঝতে হবে যে আপনার স্কিন আসলে হাইড্রেশন কম, কারণ স্কিনে যখন পানি কম থাকে তখনই ওই যে স্কিনটা অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত সিবাম প্রডিউস করে, কারণ তার মনে হয় যে আমার স্কিন থেকে সিবাম নিয়ে যাচ্ছে, তার মানে আমাকে অতিরিক্ত সিবাম প্রডিউস করতে হবে, প্রডিউস করে এই পানিটাকে আটকে ফেলতে হবে, তাই না? সো দেখা যায় যে যাদের অয়েলি স্কিন থাকে, যেমন আমার নিজেরও অয়েলি স্কিন, আমাদের স্কিনটায় কিন্তু হাইড্রেশন কম থাকে, তেল থাকে বেশি। সো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হাইড্রেটিং প্রোডাক্টগুলো বেশি ইউজ করতে হবে। আপনাকে আমি যেটা বলবো, আপনি আপনার ফেস ওয়াশটা চেঞ্জ করুন। আই থিঙ্ক আপনার ফেস ওয়াশটা খুবই রাফ, আপনি খুবই রাফ একটা পিএইচ ব্যালেন্স না এই ধরনের একটা ফেস ওয়াশ ইউজ করেন। আপনি কোনো সুদিং ফেস ওয়াশের ভিতরে চলে যান, যেমন হচ্ছে বডি শপের যে সিউইড যে ফেস ওয়াশটা আছে ওটা একটা ভালো অপশন, লাইলাকের চারকোল ফেস ওয়াশটা ওটাও একটা ভালো অপশন। এরপর হচ্ছে ইনস্প্রির হচ্ছে একটা গ্রিন টি ক্লিনজিং ফোম আছে, ওটাও হচ্ছে খুবই ময়শ্চারাইজিং একটা অপশন সব ধরনের স্কিনের জন্য, ওটা একটা খুব ভালো ফেস ওয়াশ অপশন। এবং ফেস ওয়াশের পরে অবশ্যই একটা ভালো কোয়ালিটির এসেন্স বা টোনার ইউজ করবেন। আপনার জন্য ফেস শপের সিরামাইড টোনারটাও ভালো হতে পারে। এছাড়া প্লাম নামে একটা ব্র্যান্ড আছে, যেটা নিয়ে আমরা কিছুদিন আগে অনেক কথা বলেছি, ওই ব্র্যান্ডটার একটা গ্রিন টি টোনার আছে, ওটাও হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুবই হাইড্রেটিং কিন্তু অয়েল কন্ট্রোলিং। ওই টোনারটা আপনারা দেখতে পারেন, ওটাও খুব ভালো ওয়ার্ক করবে। টোনারের পরিবর্তে মালিহা জাহাঙ্গীর আপু কোশ্চেন করেছেন, টোনারের পরিবর্তে কি হোমমেড রোজ ওয়াটার ইউজ করা যাবে? আপু হোমমেড রোজ ওয়াটার না, আমি অতটা সাজেস্ট করব না, কারণ হোমমেড রোজ ওয়াটারে আমাদের অনেক সময় হাইজিনটা ঠিক থাকে না। দেখা যায় আমরা এমন কোনো গোলাপ ইউজ করি যেই গোলাপটা আসলে পেস্টিসাইড দেওয়া হয়েছে, যেই গোলাপ রাসায়নিক সার দেওয়া হয়েছে, ওইগুলো যদি আপনি ইউজ করেন, আপনি কিন্তু ওই সারগুলোকে, ওই পেস্টিসাইডগুলোকে নিজের স্কিনের ভিতরে নিচ্ছেন, যেগুলো আলটিমেটলি আপনার ব্লাড ফ্লোর ভিতরে চলে যাবে। আমরা কিন্তু স্কিনের উপরে যাই দেই, আলটিমেটলি কিন্তু ওগুলো আমাদের ব্লাডের ভিতরে চলে যায়। সো আই থিঙ্ক এই ধরনের রিস্ক আসলে ঠিক হবে না। আর হোমমেড রোজ ওয়াটারগুলো আপনি কিন্তু প্রিজার্ভ করতে পারবেন 3 থেকে 4 দিন, এরপরেই দেখা যাবে যে রোজ ওয়াটারটা একটু কালচে হয়ে গেছে, একটু অক্সিডাইজড হয়ে গেছে, যেটা আসলে ইউজ করাটা সেফ না। সো আমি বলবো আপনি প্রপারলি হাইজিনিক ওয়েতে প্রিপেয়ার্ড এমন কোনো রোজ ওয়াটার ইউজ করুন বা এমন কোনো টোনার ইউজ করুন, দ্যাট উইল বি মাচ সেফার। আর রোজ ওয়াটার চাইতে অনেক বেশি হাইড্রেটিংও হবে এই সিজনে, যেটা আপনার বেশি দরকার, হাইড্রেশনের বেশি দরকার। শিলা মুনমুন আপু বলেছেন, ড্রাই স্কিনের জন্য কোন টোনার আর ফেস ওয়াশ ইউজ করবো? আপু আমি ড্রাই স্কিনের জন্য ইনিসফ্রি অলিভ রিয়েল ক্লিনজিং ফোম আর বডি শপ ভিটামিন ই হাইড্রেটিং টোনার, এই দুটো নিয়ে আজকে কথা বলছি। আপনি যদি ইনিসফ্রি এই ক্লিনজিং ফোমটার কোনো একটা সাবস্টিটিউট চান, তাহলে আমি বলবো বডি শপের ভিটামিন ই এর একটা জেন্টাল ক্লিনজিং ফোম আছে, টিউবে করে আসে, ওটাও জেন্টাল ফেস ওয়াশ যেটা, ওটাও ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা অপশন, ওটা আপনারা ট্রাই করতে পারেন। এরপরে আমরা আসি মাস্কের ব্যাপারে। আমরা কি করি, এখন যেহেতু একটু গরম বাড়ছে, আমাদের যার অয়েলি কম্বিনেশন স্কিন থাকে, আমাদের কিন্তু অলরেডি অয়েল প্রোডাকশন শুরু হয়ে গেছে, যেটা শীতের সময় একটু কম ছিল। কিন্তু অয়েল প্রোডাকশন শুরু হওয়ার সাথে সাথেই আমাদের মাথায় কি হিট করে যে অতিরিক্ত তেল হচ্ছে, মানে তো আমার ইমিডিয়েটলি তেল তুলে ফেলতে হবে, ইমিডিয়েটলি আমাকে কোনো মুলতানি মাটির মাস্ক ইউজ করতে হবে বা হিলিং ক্লে টাইপের কিছু ইউজ করতে হবে, প্রচুর পরিমাণে সপ্তাহে 4-5 দিন করে ইউজ করতে হবে, নাহলে তো আমার তেল কমবে না। এই তেল কমানোর চক্করে না আমরা স্কিনের উপরে প্রচুর হার্শ মাস্ক ইউজ করি, ক্লে মাস্ক ইউজ করি। বাট দ্য থিং ইজ, আপনি যতই ক্লে মাস্ক ইউজ করে আপনার স্কিন থেকে তেল টেনে নেবেন, আপনার সিবামের কাছে কি নেটওয়ার্কের মাধ্যমে কি মেসেজটা যাচ্ছে যে আপনার স্কিনের উপরে তেল নেই। সো তাকে আবারও বেশি করে তেল প্রডিউস করতে হবে। আপনার স্কিন আজকে ধরেন লেভেল 10 তেল প্রডিউস করলো, আপনি কালকে ক্লে মাস্ক দিয়ে ওই লেভেল 10 তেলটা তুলে নিলেন, আপনার সিবাম কিন্তু সাথে সাথে অ্যাডাপ্ট করবে, সে পরের দিন লেভেল 15 তেল প্রডিউস করবে, আগের থেকেও বেশি তেল প্রডিউস করবে, তাই না? আপনি ওই 15 তেল তোলার জন্য আরো বেশি করে ক্লে মাস্ক মাখবেন, সো এরপর সে লেভেল 20 তেল প্রডিউস করবে। সো আপনি যত আপনার স্কিনের সঙ্গে ফাইট করবেন, অয়েলি স্কিনের সঙ্গে ফাইট করবেন, আপনার স্কিনের সিবাম প্রোটেকশন অতই বাড়বে। সো আপনাকে যেটা করতে হবে, ক্লে মাস্ক নিয়ে একটু সচেতন হন। ক্লে মাস্কগুলো সপ্তাহে 1 বার বা 2 বারের বেশি কোনোভাবেই ইউজ করবেন না, কোনোভাবেই না। আপনি যদি প্রতিদিন মুখে মুলতানি মাস্ক মাখেন, প্রতিদিনই মুখে ক্লে বেসড ফেস মাস্ক মাখেন, আই এম শিওর আপনার অয়েল প্রোডাকশন দিন দিন বাড়বেই।
আপনারা নিশ্চয়ই অনেকে ইতিমধ্যে এটা খেয়াল করছেন যে যতই আপনারা ক্লে মাস্ক মাখছেন স্কিনে অয়েল কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, বরং স্কিনটা আরো রাফ হয়ে যাচ্ছে। কারণ স্কিনে ড্রাই সেলও তৈরি হচ্ছে একসঙ্গে, অতিরিক্ত তেল তৈরি হচ্ছে একসঙ্গে। ক্লে মাস্ক কি করছে, মাঝখান থেকে আপনার স্কিনে পানিটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, যে পানিটা সবচেয়ে বেশি দরকার ছিল স্কিনে, তাই না? সো আপনাকে এমন কোনো মাস্ক চুজ করতে হবে যেটা স্কিনে অয়েলটাকে কন্ট্রোল করবে। এই শব্দটা খেয়াল করুন, আমি কিন্তু বলছি অয়েল কন্ট্রোল করা, আমি কিন্তু বলছি না অয়েল রিমুভ করা। দুইটো কিন্তু ডিফারেন্ট জিনিস। অয়েল কন্ট্রোল করা মানে কি, আপনি যদি এমন কোনো ফেস মাস্ক ইউজ করেন যেটা আপনার স্কিনের ময়েশ্চার ব্যালেন্সটাকে লেভেল রাখবে, তাহলে কিন্তু আপনার স্কিনের সেবামের কাছে, সেবাম গ্ল্যান্ডের কাছে এই মেসেজটা যাবে যে না, আমার স্কিনে যথেষ্ট পরিমাণে পানি রাখা হয়েছে, তার মানে আমার অতিরিক্ত সেবাম প্রডিউস করার দরকার নেই। তার মানে আমি যে 10 এর জায়গায় 15, 15 এর পরে 20 লেভেলের সেবাম তৈরি করছিলাম, তেল তৈরি করছিলাম, অত কষ্ট আমার করার দরকার নেই। আই ক্যান কাম ডাউন। সো সে কাম ডাউন করবে, আপনার অয়েলটা কন্ট্রোল হয়ে যাবে। এটাই কিন্তু অয়েল কন্ট্রোলিং। অয়েল কন্ট্রোল মানে কিন্তু স্কিনের উপরে চারকোল ঘষে, চারকোল জেলাটিন দিয়ে নিজে নিজে ঘরে বসে ইউটিউব দেখে মাস্ক তৈরি করে টেনে টেনে তুলে অয়েল রিমুভ করা, ওগুলো কিন্তু অয়েল কন্ট্রোল না, ওটা হচ্ছে অয়েল রিমুভিং, ওটা হচ্ছে ডিহাইড্রেটিং। আপনাকে অয়েল কন্ট্রোল করতে হবে স্কিনের ময়েশ্চার ব্যালেন্সটাকে ঠিক রেখে। আপনি এর জন্য কি ধরনের মাস্ক ইউজ করবেন? আমি বলবো যাদের স্কিন অয়েলি কম্বিনেশন, স্কিনে ব্ল্যাক হেডের প্রবলেম হচ্ছে, এখন পোরগুলো ব্লক হয়ে যাওয়ার প্রবলেম হচ্ছে, স্কিনে একটু বেশি তেল আছে, আপনাদের জন্য একটা ভালো অপশন হবে বডি শপ চাইনিজ জিনসেন রাইস মাস্ক। এটা একটা ব্রাইটনিং মাস্ক, যেটা হচ্ছে একটা খুব মাইল্ড স্ক্রাব হিসেবে কাজ করে। আপনি এই মাস্কটা ইউজ করবেন সপ্তাহে আপ টু 3 বার। আপনি চাইলে 4 বার ইউজ করতে পারবেন, বাট আমি বলবো যে স্কিনে 3 বার বেশি ইউজ করার দরকার নেই। এটা একটু মানে মিড রেঞ্জের মাস্ক, এটা অনেকেরই আই থিঙ্ক একটু বেশি হয়ে যাবে প্রাইস অনেকের জন্য, আপনাদের জন্য সাবস্টিটিউট আসছে। দ্য বডি শপের চাইনিজ জিনসেন রাইস মাস্কটা আপনারা একটা ইভেন লেয়ার করে সারাটা ফেসে দিবেন, দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন। 15 মিনিট পরে আস্তে করে একটু পানির ছিটা দিবেন মুখে। পানির ছিটা দিয়ে খুব লাইট হাতে, স্পেশালি নাকের পাশে, চিনের পাশে, যেখানে যেখানে আপনার ড্রাই ডেড সেলের বা ড্রাই প্যাচের ক্লাস্টার তৈরি হয়েছে, ওই প্যাচগুলোর উপরে এই যে দেখুন, এই দুটো আঙ্গুল ইউজ করবেন না। এই দুটো আঙ্গুল হচ্ছে খুবই পাওয়ারফুল, আপনার হাতে সবচেয়ে বেশি পাওয়ারফুল আঙ্গুল হচ্ছে এটা। সো এই আঙ্গুলটা আপনারা ইউজ করবেন না, আপনারা ইউজ করবেন এই 3টা আঙ্গুল। এই 3টা আঙ্গুল ইউজ করে খুব লাইটলি মাসাজ করবেন। খুব লাইটলি মাসাজ করে আপনি জাস্ট 1 মিনিট মাসাজ করে ক্লিন ওয়াটার দিয়ে, ঝাপটা দিয়ে আপনি মাস্কটাকে ক্লিন করে ফেলবেন। এতে কি হবে, এটা কিন্তু একটা ক্লে বেসড মাস্ক হওয়া সত্ত্বেও এটা কিন্তু হাইড্রেটিং। এটা নর্মাল ক্লে বেসড মাস্কের মতো টান টান হয়ে শুকিয়ে যায় না, যে কথা বলা যায় না এমন ভাবে টান টান হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় পয়েন্ট। এই সিজনে এমন কোন মাস্ক ইউজ করবেন না যেটা শুকিয়ে মুখে টান টান হয়ে যায়। এবং যদি এই ধরনের কোনো মাস্ক আপনারা ইউজ করেও থাকেন, ওটাকে মুখে কমপ্লিটলি শুকোতে দেবেন না। আমি বলবো কেউ যদি ক্লে মাস্ক ইউজ করেও থাকেন, অনলি এমন জায়গাগুলোতে ইউজ করুন যেখানে অতিরিক্ত তেল হয়, যেমন কপালে একটু, নাকের এই জায়গাটুকুতে একটু, চিনে, গালে টালে দেওয়ার দরকার নেই, কারণ এইসব জায়গায় তেলের প্রোডাকশন এমনিতেই কম। অতিরিক্ত যদি আপনি সব জায়গায় মাস্ক মেখে বসে, সব জায়গায় কিন্তু একই লেভেল পর্যন্ত তেল যাবে, যেটা দরকার ছিল না। আপনার গালে দেখা যাবে যে 50 তেল আসছে, আপনার চিকে দেখা যাবে যে হয়তো 10 বা 15, কিন্তু আপনি একই মাস্ক সারা মুখে দিলে তার মানে কি পুরো মুখটাই ডিহাইড্রেটেড হয়ে গেল। আলটিমেটলি কি হবে, পরের দিনকে আপনার গালে জায়গায় জায়গায় ড্রাই প্যাচ তৈরি হবে, আবার কপালে কিন্তু আগের মতোই তেল তৈরি হতে থাকবে, ওটা কিন্তু কমবে না। সো এই প্রবলেমটা এড়াতে আপনি মাস্ক ইউজ করবেন অনলি যেখানে অতিরিক্ত অয়েল প্রডিউস হয় সেখানে, এবং কখন আপনি পুরোপুরি ওটাকে ড্রাই করবেন না, আপনি জাস্ট 10 মিনিট ওয়েট করবেন। 10 মিনিটে কি হবে, আপনার ওই মাস্কটার এজগুলো একটু ড্রাই হবে, ওই অবস্থা আপনি মাস্কটাকে ক্লিন করবেন, কখনোই পুরোপুরি শুকিয়ে যেতে দেবেন না। আর আপনাদের জন্য ক্লে মাস্কের চাইতে একটা ভালো অপশন হচ্ছে এটা, বডি শপের চাইনিজ জিনসেন রাইস মাস্ক, যেটা হচ্ছে যাদের অয়েলি কম্বিনেশন স্কিন বা নর্মাল স্কিনও এটা ইউজ করা যায়। আপনারা এটাকে স্ক্রাব কাম মাস্ক হিসেবে ইউজ করবেন, এবং এটা ট্যান রিমুভাল প্লাস ব্ল্যাক হেড কমানো, দুটোর জন্যই ভালো ওয়ার্ক করে। আর একটা কম দামি একটা বাজেট ফ্রেন্ডলি অপশন হচ্ছে স্কিন ফুডের সফট স্ক্রাব রাইস মাস্ক ওয়াশ অফ। যারা খুব সেন্সিটিভ স্কিনের অধিকারী, স্ক্রাব দিয়ে খুব বেশি স্ক্রাব করতে পারেন না, মুখটা লাল হয়ে যায়, মুখ হচ্ছে মানে চুলকাতে থাকে, এই ধরনের প্রবলেম আছে, বা যাদের স্কিনটা খুব ড্রাই, ক্লে মাস্ক ইউজ করতে পারেন না, হার্শ স্ক্রাব ইউজ করতে পারেন না, তাদের জন্য স্কিন ফুডের রাইস মাস্ক ওয়াশটা খুব ভালো হবে। এটা একটা ময়শ্চারাইজিং মাস্ক, এটা হচ্ছে স্কিনে পুরোপুরি ড্রাই হয় না, তার মানে এটা কিন্তু আপনার স্কিনকে ডিহাইড্রেটেড করে না, স্কিন থেকে পানি টেনে নেয় না। এটা একটা ভালো অপশন কেন আরো, কারণ এটার ভিতর যে রাইস টাইপের একটা দানা আছে, হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েলের দানা বা হাইড্রোজেনেটেড হোবা অয়েলের দানা, এই টাইপের অয়েলের দানা আছে, খুব সূক্ষ্ম। এটা হচ্ছে খুব মাইল্ডলি আপনার স্কিনটাকে স্ক্রাব করে।
এটা একেবারেই হার্শ না। আমি যদি কম্প্যারিজন করতে চাই যে এই দুটোর মধ্যে কোনটা বেশি মাইল্ড, আমি বলবো এই মাস্কটা বেশি মাইল্ড। এটা হচ্ছে অয়েলি কম্বিনেশন স্কিন খুবই ভালো স্যুট করবে, এটা হচ্ছে ড্রাই সেন্সিটিভ স্কিনে খুবই ভালো স্যুট করবে। আপনারা এই জিনিসটা কিন্তু ইউজ কিন্তু সবাই এটা দুটোই কিন্তু ইউজ করতে পারবেন। আমি কিন্তু বলছি না যে এটা শুধু অয়েলি স্কিনে ইউজ করা যাবে বা এটা শুধুই ড্রাই স্কিনে ইউজ করা যাবে। আপনার এটাও কিন্তু অয়েলি স্কিনে ইউজ করা সম্ভব, বাট এই মাস্কটার চেয়ে, বডি শপের মাস্কটার চেয়ে ড্রাই সেন্সিটিভ স্কিনে স্কিন ফুডের রাইস মাস্ক ওয়াশঅপটা বেটার ওয়ার্ক করবে, কারণ এটা আমার কাছে পার্সোনালি খুবই বেশি ময়শ্চারাইজিং এবং হাইড্রেটিং মনে হয়েছে। এই মাস্কটা আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারেন। এটা যেহেতু ড্রাই হয় না, এটা আপনার স্কিনকে কোনোভাবে ডিহাইড্রেটেড করবে না, কোনোভাবে হাইড্রেশন ব্যালেন্স, ময়শ্চার ব্যালেন্সটা নষ্ট করবে না। এটা আপনি 3 থেকে 4 দিন ইউজ করতে পারেন। আপনি মুখে দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রাখতে পারেন, ক্লিন ওয়াটার দিয়ে ওয়াশ অফ করে ফেলতে পারেন। হামিম হাসান আপু বলেছেন, আমার এজ 33, আমার স্কিন খুবই ড্রাই, ফেস ওয়াশ করলে ফেসে আরো অনেক বেশি ড্রাই হয়। এই যে আপু আপনি এতক্ষণ যেটা বললাম যে আপনি অ্যাকচুয়ালি আই থিঙ্ক যে স্কিনের জন্য আপনার রাইট ফেস ওয়াশ আপনি ইউজ করছেন না। এরপরে কি বলেছেন তিনি, স্কিনে অ্যালার্জি হয়, প্লিজ টেল মি হাউ ক্যান আই রিমুভ দিস প্রবলেম। আপু আপনার যদি অ্যালার্জিক স্কিন হয়ে থাকে তাহলে আপনি হাইপো অ্যালার্জেনিক টাইপের প্রোডাক্ট ইউজ করতে পারেন। যে কোনো হাইপো অ্যালার্জেনিক প্রোডাক্ট, যেমন হচ্ছে লাইলাকের যে একটা ড্রাই টু সেন্সিটিভ স্কিন ফেস ওয়াশ আছে, ওটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য বেশ ভালো। আবার আপনি যদি আরও ময়শ্চারাইজিং কোনো ফেস ওয়াশ চান, ইনিসফ্রি অলিভ ফেস ওয়াশটা বা ইনিসফ্রি গ্রিন টি যে ক্লিনজিং ফোম ফেস ওয়াশ আছে ওগুলো খুব ভালো ওয়ার্ক করবে। ইনিসফ্রি ফেস ওয়াশগুলো অ্যাকচুয়ালি হাইড্রেশনের জন্য আমার খুব পছন্দ। এরপরে হচ্ছে আমি লাস্টে যে স্টেপটা নিয়ে কথা বলতে চাই, হাইড্রেশনের স্টেপ, সেটা হচ্ছে স্লিপিং মাস্ক। আমরা না স্লিপিং মাস্ক চিনি না। স্লিপিং মাস্ক হচ্ছে এমন একটা মাস্ক যেটা আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবেন রাতের বেলা, স্কিন কেয়ারের লাস্ট স্টেপ হিসেবে। এটা অ্যাজ এ ময়শ্চারাইজারও আপনি ইউজ করতে পারেন, ময়শ্চারাইজারের বদলেও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আবার ময়শ্চারাইজার দেওয়ার পরও আপনি ইউজ করতে পারেন। যেমন আমার হাতে এখন যেটা আছে ইনিসফ্রি গ্রিন টি স্লিপিং মাস্ক। এই স্লিপিং মাস্কটা ধরুন আপনি একটা ময়শ্চারাইজার ইউজ করলেন, আপনি ক্লিনজিং করলেন, টোনার দিলেন, এসেন্স সিরাম দিলেন, ময়শ্চারাইজার দিলেন, ময়শ্চারাইজার অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে আপনি উপরে একটু পুরো লেয়ার করে ইনিসফ্রি গ্রিন টি স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করলেন, ক্রিমের মতো করে অ্যাপ্লাই করবেন, একটু প্যাট করে দিতে পারেন। এরপর আপনি ঘুমিয়ে পড়বেন। সারা রাত ধরে এই ময়শ্চারাইজিং মাস্কটা আপনার স্কিনে কাজ করবে। পরের দিন সকালে আপনি যখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন, আপনি দেখবেন আপনার স্কিনটা খুবই হাইড্রেটেড। এই ধরনের স্লিপিং মাস্ক কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি ইউজ করার দরকার পড়ে না। আমার মতো অয়েলি যাদের স্কিন তাদের দেখা যাবে 2 বারে ইউজ করতে হবে, 1 বার বা 2 বারের বেশি ইউজ করার দরকার পড়বে না। বাট আই থিঙ্ক যাদের ড্রাই এবং রাফ স্কিন আছে, স্কিনের জায়গায় জায়গায় ড্রাই প্যাচ হয়ে যাচ্ছে, এই যে নাকের আশেপাশে খুব রাফ স্কিন, আপনি ফোঁটা দিলে হচ্ছে ডেড সেল উঠে আসছে খুশকির মতো, এমনভাবে ড্রাই হয়ে গেছে, তাদের জন্য স্লিপিং মাস্কটা খুবই হেল্পফুল। কারণ ওভারনাইট সে স্কিনটাকে ময়শ্চারাইজ করে, ওই ড্রাই সেলের যে শেল টাইপের সেল ক্রাস্ট তৈরি হয়েছে, ওই ক্রাস্টগুলোকে সে সফট করে। তো পরদিন সকাল আপনি যখন একটু ফেস ওয়াশ করেন বা ফেস ওয়াশের পরে আপনি যখন স্ক্রাব করবেন, আপনার স্কিনের সব ডেড সেল যেগুলো আছে এক্সট্রা, ওগুলো চলে যাবে, স্কিনে হাইড্রেশনটা ফিরে আসবে, স্কিনটা রিপ্লেনিশড হয়ে যাবে। এই সিজনে আমি বলবো আপনারা আপনাদের রুটিনে একটা স্লিপিং মাস্ক অ্যাড করার ট্রাই করুন। স্কিনটা যাদের স্পেশালি ডিহাইড্রেটেড রাখছে, রাফ লাগছে, ডাল রাখছে, অতিরিক্ত পরিমাণে ময়শ্চারাইজ কি ক্রিম মাখবো দৌড়াদৌড়ি না করে মানে লেয়ারে হাইড্রেশন দিন। টোনার দিন, একটা ময়শ্চারাইজিং এসেন্স দিন, ময়শ্চারাইজার দরকার হলে ময়শ্চারাইজার দিন, যদি দরকার না হয় বাদ দিন। পরের দিন যদি আপনার আবার একটু স্কিনটা একটু বেশি ড্রাই লাগে তখন আপনি ময়শ্চারাইজার দিন। তারপরের দিন গিয়ে স্কিনটা আরও একটু বেশি ড্রাই ডিহাইড্রেটেড লাগলো, তাহলে আপনি ময়শ্চারাইজারের বদলে স্লিপিং মাস্কটা দিন। এভাবে করে কিন্তু আপনি আপনার নিজের স্কিনে হাইড্রেশন লেভেলটাকে কন্ট্রোল করতে পারেন। সো আমরা একটু এন্ডে একটু রিক্যাপ করি আজকে আমরা কি বললাম। আজকে আমরা কথা বললাম স্কিনটা কেন ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, রিজন নিয়ে। এরপরে আমরা বললাম যে কেন আমাদের পিএইচ ব্যালেন্সড ফেস ওয়াশ ইউজ করা দরকার, স্পেশালি এই সিজনটা স্কিনে হাইড্রেশন লেভেলটা বজায় রাখতে। এরপরে আমরা বললাম যে আমাদের কি ধরনের টোনার ইউজ করতে হবে, হাইলুরনিক অ্যাসিড বেসড টোনারগুলো ইউজ করতে হবে। এরপরে ক্লে মাস্ক ইউজ করা যাবে না অতিরিক্ত পরিমাণে। স্কিনে বেশি তেল আসছে বলেই যে আমি বেশি ক্লে মাস্ক দিব, বেশি মুলতানি মাটি দিয়ে তেল তুলে ফেলবো, এ ধরনের কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। একটু ময়শ্চারাইজিং হাইড্রেটিং ফেস মাস্ক বেছে নিন এবং ক্লে মাস্কের ক্ষেত্রে আরেকটু সতর্ক হন। লাস্টে আমি বললাম যে আপনারা আপনাদের রুটিনে একটা স্লিপিং মাস্ক অ্যাড করুন, যে স্লিপিং মাস্কটা হচ্ছে স্কিনটাকে তেল চিটচিটে করবে না, বাট আপনার স্কিনে হাইড্রেশনটাকে ফিরিয়ে দেবে।
সো এভাবে কিন্তু আপনি আপনার স্কিনে হাইড্রেশন লেভেলটাকে বজায় রাখতে পারেন এবং স্কিনটাকে যে ওই যে ড্রাই রাফ সেলের যে একটা শেল তৈরি হচ্ছে মুখের উপরে, ওটার থেকে খুব কুইকলি নিজেকে বাঁচাতে পারেন। সো আজকে লাইভে আর এটুকু নিয়ে আমরা কথা বলি। নেক্সটে হয়তো আমরা আরো কোনো টপিক নিয়ে ফিরে আসবো, আবার হয়তো টপিকগুলো আপনাদের থেকেই নিব। আপনারা যারা সাজেজ ইনসাইডারে আছেন আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আর আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সাজগোজের ইউটিউব চ্যানেলের ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, অবশ্যই ওগুলো ফলো করবেন। ওখানে আমাদের সব ধরনের কন্টেন্ট সবসময় আপডেটেড থাকে, সবসময় সাজগোজের সাথেই আপনারা তাহলে থাকতে পারবেন। আজকে তাহলে এটুকুই, বাই।